তুই। শান্ত রুহির দিকে এগিয়ে আসলে রুহি পিছনে সরে যায়। শান্ত হেসে ওঠে, তার হাসি যেন তীব্র, রুক্ষ। এই অরি একদম আমাকে দুর্বল করার চেষ্টা করবি না। একদম চালাকি করবি না আমার সাথে। জানে মেরে দিব। আরে আইসয়ার অরি মেরে দিব একদম। রুহির কান্না বন্ধ হয়ে গেছে, হবারই তো কথা। কারণ শান্ত যে তাকে আজ রুহি না অরিবাও না, ছোট্ট একটি ডাক যে ডাকে যে আজ অন্য রকম টান ভালোলাগা প্রশান্তি অনুভব করেছে। কি আছে এই শান্তর অরি শব্দটাতে? হয়তো কিছু আছে। রুহির এমন ভাবনার মাঝেই। বেবি তুই পালাতে পারবি না, যতবার তুই পালাবি ততবার আমি তোর কাছাকাছি আসব। তোক জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব। জানে মান। তোর শারীরিকভাবে যদি কোনো কিছু করতে না পারি, তবে মানসিকভাবে তোর সবকিছু দখল করে নেব। রুহি গম্ভীর হয়ে শান্তর দিকে তাকায়, এক মুহূর্তের জন্য কিছু না বলে। তারপর যেন কিছু বুঝে, তার চোখে ঝলক মৃদু দৃঢ়তা নিয়ে, বলে, আপনি আমাকে দখল করতে পারবেন না, শান্ত। আমি জানি, আপনি শক্তিশালী, টাকা আছে, পাওয়ার আছে, সব আছে, আপনি আপনার হাতের ইশারায় সবাইকে নাচাতে পারবেন। সব কিছু থাকার পরেও আপনি ব্যর্থ। কেন জানেন? কারণ আমি আপনার বশীধর নয়। আর না কখনো হব। আমার শক্তি আর স্বাধীনতা আপনার আসক্তির কাছে হারবে না। মিলিয়ে নিবেন, মিস্টার আহরাফ তাশফিল খান শান্ত। শান্ত হঠাৎ রুহির সামনে এসে দাঁড়ায়, তার কণ্ঠে গম্ভীরতা আর আতঙ্কের মিশ্রণ। তুমি ভাবছ তুমি নিজেকে স্বাধীন রাখবে? তুমি নিজেকে জোর দিয়ে রাখতে পারবে না, রুহি। তোমার প্রতিটি পদক্ষেপে আমি আছি, আর আমি জানি, তুমি আস্তে আস্তে আমাকে স্বীকার করবি। আজ আমি, আহরাফ তাশফিল খান শান্ত, বলছি তুমি নিজে আমার প্রতি আসক্তি হবে। তুমি নিজে আমাকে তোমার কাছে চাইবে। কিন্তু সেই চাওয়া হালালভাবে চাবে। কিন্তু তুমি আমাকে চাবে জানেমান। দেখ, সেই চাওয়া যাতে বেশি দেরি হয়ে না যায়। রুহি গলার স্বরে কিছুটা উত্তেজনা মিশিয়ে বলে, কখনো না, শান্ত। আপনি চোখ থাকাতেও অন্ধ, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। আপনি এখন ঘুমিয়ে আছেন। ঘুমটা ভেঙে গেলে, স্বপ্নটাও ভেঙে যাবে। কারণ আমি একদিন নিজেকে মুক্ত করব। আমি আপনার আসক্তি থেকে বের হব। আপনি যতবার বন্ধই করবেন আমি ততবার পালাব। আজ থেকে যুদ্ধ করব। হয় বাঁচব নয় মরব, তবুও আপনার থেকে মুক্ত হব। একদিন আমি আপনাকে ছেড়ে চলে যাব, আপনি কিছুই করতে পারবে না। সেই দিন আপনার ক্ষমতা ও টাকা পয়সা কিছুই আমাকে আটকাতে পারবে না। শান্তের মুখে রাগ জমে ওঠে, তবে এক সেকেন্ডের জন্য কিছু না বলে, রুহির দিকে এক অসহ্য দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ করে রুহির গলা চেপে ধরে আর বলে, বেশি জবান চলে না, পালাবি না? মেরে দিই মেরে জানের ভয় নাই, তুই কিসের এত তেজ দেখাস? এখন এ বন্ধ করে, তোকে ভৌগ করে রাস্তায় ফেলে এলে বা তারা চিহ্ন লটাও ছিঁড়তে পারবি না আমার। আবার আমার উপর কথা বলিস। পালাবার চেষ্টা করিস, তোর ভেতর যে আগুন জ্বলছে, সেই আগুন একদিন তোকে আমাকে ফিরিয়ে আনতে বাধ্য করবে। রুহি ছটফট করে ছাড়া পাবার জন্য। কিন্তু শান্ত ছাড়ে না। আজ যেন শান্ত নিয়ন্ত্রণ হারিয়েছে। আজ রুহি ভেবে নিয়েছে হয়তো এটাই শান্তর সাথে আর শেষ যুদ্ধ। এই নিষ্ঠুর পৃথিবী ও বেঈমান মানুষদেরকে ছেড়ে সে চলে যাবে। রুহির চোখ দিয়ে কয়েক ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ল। চারপাশ অন্ধকার লাগছে। রুহি শেষবারের মতো অস্পষ্ট স্বরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেই জ্ঞান হারায়। শান্ত চমকে উঠে সঙ্গে সঙ্গে রুহিকে ছেড়ে দেয়। রুহি ধাপ করে মেঝেতে পড়ে যায়। শান্ত চমকে উঠে, কয়েকবার ডাকে, অরি অরি এই অরি। শান্ত এই ভয়টাই পেত, শান্ত রাগ কন্ট্রোল করতে পারে না। রাগে বসে মানুষকে খুন করতেও দ্বিধাবোধ করে না। শান্ত হিতাহিতজ্ঞান শূন্য হয়ে মেঝেতে বসে পড়ে, সঙ্গে সঙ্গে রুহির পালস চেক করে, তারপর স্বস্তির নিঃশ্বাস নেয়। তারপর বলে, এই তেলাপোকার জান নিয়ে আমার সাথে লাগতে আসে, হতচ্ছাড়ি ছেহ। ঘুমন্ত রুহির চোখে সূর্যের আলো পড়ছে, বারবার চোখের ঝিলিক দিচ্ছে চোখে।
একরাশ বিরক্তি নিয়ে চোখ খুলে সঙ্গে সঙ্গে আবার বন্ধ করে ফেলল, এভাবে কয়েকবার এমন করাতে। শান্ত এতক্ষণ যাবত রুহির দিকে তাকিয়েছিল। পরে বুঝতে পারল সূর্যের আলো চোখে পড়াতে, ঘুমের রেশ না কাটিয়ে উঠার কারণে এমন করছে। শান্ত মূলত কাল রুহির জ্ঞান হারানোর পরে একজন মহিলা নার্সকে বাসায় এনে রুহিকে চেক আপ করিয়ে ঘুমের ইনজেকশন দিয়েছিল, যার ফলে রুহির জ্ঞান ফিরতে ফিরতে সকাল লেগেছে। ঘুমন্ত রুহি কাছে 2 জন মেয়ে সার ভিজকে রেখেছিল রুহির খেয়াল রাখার জন্য, আর যদি ঘুম ভেঙে কিছু পাগলামি করে তাহলে তাকে জানোর জন্য। শান্তর রাতেই কাজ পড়ে যায়। আদিত্য শান্তর অ্যাসিস্ট্যান্ট, ও যদি সুস্থ থাকত তাহলে শান্তর যাওয়া লাগত না। আদিত্য অবশ্য যেতে চেয়েছিল কিন্তু শান্ত না করে দিয়েছিল। আদিত্য শান্তর মুখের উপর কথা বলতে পারেনি। সমস্ত কাজ শেষ শান্ত বাড়ি ফিরে 6-30 লম্বা সালোয়ার নিয়ে রুহির রুমে আসে। ঘুমন্ত রুহিকে দেখে কেমন জানি মায়া অনুভব হয়। কিছুক্ষণ তাকিয়ে থাকার মাঝেও রুহির জেগে ওঠার কারণ বুঝেও না বুঝার ভান করে বলে, বেবি ডল আমার সাথে কি লুকোচুরি খেলছ নাকি? পরিচিত কণ্ঠ পেতেই রুহি হকচকিয়ে তাকায়, শান্তকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শান্তর দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হঠাৎ করে না বলে চিৎকার দেয়। শান্ত কানে হাত দিয়ে বলে, এই থামো, গাধার মতো চিল্লাচ্ছ কেন? আপপনি আমি কি? আমার ওড়না কই? কি করেছেন আমার সাথে? শান্ত হা হয়ে আছে, কি বলছে এই পাগল মেয়ে, সে তো ওর কাছেই ছিল না। এরই মাঝে রুহি ফের বলে, অসভ্য লোক, আপনাকে আর তারা চিহ্নমি। রুহির বলার মাঝে শান্ত রুহির কাছে একদম রুহি আর ওর মাঝে 1 ইঞ্চি দূরত্ব রেখে বলে, এই মাথা পাগল মেয়ে আমাকে কি তোর ফুটবল পুরুষ মনে হয় নাকি কাপুরুষ মনে হয় যে তোর ঘুমের মাঝে সুযোগ নিব? তোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই বুঝছিস? তোর মতো হাজারো মেয়ে এ আহরাফ তাশফিল খান শান্ত এর জন্য বেড সাজিয়ে রাখে, যা আমি বা তারা চিহ্ন লপাত্তা দিই না, আর তুই আমাকে মিথ্যে অপবাদ দিস। রুহি এরই মাঝে বলে উঠে, দুর্বল নন, তবে হে আপনি কাপুরুষ, না হলে কি আমাকে বন্দী করে রাখতেন? রুহির এমন কথায় শান্তর চোখ রক্তের মতো লাল হয়ে যায়। শান্ত নিজের চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করে। তারপর বলে, আমাকে কাপুরুষ বলছিস, তাহলে আয় সুপুরুষ কেমন হয় দেখাই তোকে। রুহির চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ে শুকনো একটা ডোব গিলে মাথা নিচ করে বসে থাকে। আমাকে বেশি জানতে আসিস না, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। এখন তো শুধু বন্দী করেছি, ভবিষ্যতে তুই বেঁচে থাকতেও জাহান্নাম ভোগ করবি রে জানে মান। শান্ত রুহি তার চোখের দিকে তাকিয়ে থেমে যায়, তারপর বলে, না শান্ত, আমি আপনি হবে, আপনার আসক্তি কখনো আমাকে টেনে আনতে পারবেন না। আমি আপনার থেকে পালাব, আপনার থেকে দূরে থাকব। শান্ত রুহির কানের কাছে মুখ দিয়ে ফিসফিসিয়ে বলে, এরপর থেকে মুখে কিছু বলবো না জানে মান, করিয়ে দেখাব। বলেই সশব্দে গা দুলিয়ে হাসে। রুহি শান্তর ইঙ্গিত বুঝে চুপসে যায়। ও ঘৃণায় মাথা নিচ করে রাখে। নিজের প্রতি এখন ঘৃণা হয় তার। তাদের মধ্যে আবারও এক তীব্র নীরবতা বিরাজ করতে থাকে। শান্ত বুঝতে পারে, তার শক্তি যে সীমিত, সেটি তার জন্য এক কঠিন সত্য। কিন্তু সে জানে, একদিন রুহি তার আসক্তির জালে পড়ে যাবে। রুহি ফিরে তাকায়, শান্তর দিকে এক দৃঢ় চোখে দেখে। আমি আপনাকে ছুতে দেব না, শান্ত। যতই আমাকে ছিন্নভিন্ন করতে চান, আমি ততই নিজেকে শক্ত করব। রুহির শেষ কথাগুলো শান্তর হৃদয়ে এক গভীর অস্থিরতা তৈরি করে, এবং তার চোখে এক আশ্চর্য সংলাপ দেখা দেয়। এটাই ছিল তাদের সম্পর্কের চূড়ান্ত মুহূর্ত, যেখানে একে অপরকে হারানোর তীব্র চাহিদা উন্মোচিত হয়। রুহি জানে, শান্তর আসক্তির বিরুদ্ধে লড়াইটা শুধু শারীরিক নয়, মানসিকও। শান্ত তার ভেতরে যে অস্থিরতা তৈরি করেছে, তা ধীরে ধীরে রুহির মনকে যেন গলিয়ে ফেলছে। তবে সে যে এক মুহূর্তের জন্য শান্তর প্রতি দুর্বল হবে না। তাই সে ভেবেছে, শান্তর সাথে লড়াই করতে হলে ওকে আগে 4 দেওয়ালের বন্দি দশা থেকে মুক্ত হতে হবে।
কিন্তু শান্ত কি ওকে বাহিরে বের হতে দিবে? শান্ত মাস্টার মাইন্ড, একজন বাজ পাখির ন্যায় দৃষ্টি, তার চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। রুহির শান্তর সাথে পেরে উঠা এত সহজ হবে না। রুহিকে যা করতে হবে খুব সাবধানে ভেবে চিন্তে করতে হবে। শান্তর কাছে ধরা পড়লে চলবে না। তাই রুহি ভেবেছে আজ সে শান্তকে বলবে। তাকে যেন এ চার দেওয়ালের বন্দি দশা থেকে মুক্ত দেওয়া হয়। পরে যা হবার হবে। রুহির রুমে প্রবেশ করে দুইটি মেয়ে, দেখে বোঝা যাচ্ছে শান্তর কাজের মেয়ে। কারণ হাতে খাবার প্লেট। মেয়ে দুটো জিন্স আর শার্ট পরেছে। তাদের দেখে রুহি কোনো রকম রিয়েক্ট করলে না। রুহি জানে শান্তর মতো মানুষের কাজের মেয়ের থেকে ভালো আশা করা বিলাসিতা। রুহি দীর্ঘ শ্বাস নিয়ে বলল, কি চাই? কারো রুমে প্রবেশ করার আগে যে পারমিশন নিতে হয় তা জানেন না আপনারা? ওদের মধ্যে শুধু একজন মেয়ে মাথা নিচ করে বলল, সরি ম্যাম, এর পর থেকে আর হবে না। আরেকজন রুহির দিকে হা করে তাকিয়ে আছে। সে বলেই ফেলল, ম্যাম আপনি অনেক সুন্দর। রুহি হতভম্ব হয়ে তাকিয়ে তারপর বলল, কি বলতে আসছেন? বলে চলে যান, আমি গোসল করব। মেয়ে দুটি খাবারের প্লেট রেখে রুম ত্যাগ করল। হঠাৎ করে একটা মেয়ে এসে রুহিকে পা জড়িয়ে বলল, প্লিজ ম্যাম, স্যারকে বলবেন না প্লিজ। যে আমরা আপনার রুমে নক না করে প্রবেশ করেছি এরপর থেকে আর এরকম হবে না। প্লিজ ম্যাম। রুহি মেয়েটাকে ধরে বলল, কি করছেন? আমি কিছু বলবো না, আপনি শান্ত হন। কাউকে ভয় পাবেন না, আমি কিছু বলবো না। রুহির কথায় মনে হয় মেয়েটার জানে পানি আসল। রুহি পানির গ্লাস হাতে দিয়ে বলল, এটা খানার নাম কি আপনাদের? ওপর মেয়েটা বলল, আমার নাম পিও, ওর নাম কিয়া। রুহির মেয়ে দুটোকে ভালো লাগল। রুহি বলল, আচ্ছা আপনারা ভয় পাবেন না, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু এর বিনিময়ে আমাকে সাহায্য করতে হবে। কিয়া বলল, কি সাহায্য লাগবে ম্যাম বলুন। রুহি একটু ভেবে বলল, যখন লাগবে তখন বলবো। আচ্ছা। মেয়ে দুটি রুহিকে বলল, ম্যাম আপনি বলবেন না প্লিজ, হয় তুমি হয়তো তুই বইলেন, তাও আপনি বইলেন না ম্যাম। রুহি ওদের ভয়ের কারণ বুঝে এক দীর্ঘ শ্বাস ছাড়ল। বলল, আচ্ছা তোমরা যাও এখন। আর হে, আমার কিছু জামা কাপড় প্রয়োজন। মেয়ে দুটো বলল, আচ্ছা ম্যাম। সারাদিন রুহির ঘুমে কেটেছে। শান্ত রুমে বসে ল্যাপটপে কি জানি কাজ করছে। রুহির ঘরটা বেশ অচেনা লাগছে। অপরিচিত জিনিস তুলোর মতো বিছানা। রুহি এপাশ ওপাশ দেখতে লাগল। হঠাৎ শান্তকে চোখে পড়ল। শান্তকে দেখা মায় লাফিয়ে উঠে দাঁড়াল। শান্ত রুহির অবস্থান বুঝে বলল, কি সমস্যা বেবি ডল? কোথায় পালানোর ধান্দা করছ? রুহি একটু ভেবে বলে, এটা তো আমার রুম নয়, আমি যেই রুমে থাকতাম ওটা নয়। কেন, এই রুম তোমার পছন্দ হয়নি? আমার পছন্দ ও পছন্দের কি মূল্য আছে? আর এটা কি আমার বাপের বাড়ি যে নিজের পছন্দ থাকবে? বুলি ফুটেছে দেখছি মুখে। আমার সাথে গলা বাজি করবি তো? শান্তর বলার মাঝেই রুহি বলে, আমি কি বোবা যে হঠাৎ করে মুখে বলি ফুটবে? আই অ্যাম নট ইন্টারোরেটিং মিস্টার আহরাফ তাশফিল খান। শান্ত, আপনার মুখে এসব বোকা কথা মানায় না। শান্তর আগে রি করতে করতে রুহির গলা চেপে ধরে। শালির মেয়ে, জবান বড় হইছে না হে? জবান বড় হইছে। তোর এ জবানটা না একটানে ছিঁড়ে ফেলব? রুহি চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে শান্তর হাতে। শান্ত এক ধাক্কায় মেঝেতে ফেলে দেয়। আর কাছের টেবিলে লাথি মারে সজোরে। রুহি কেঁপে উঠে কাশতে কাশতে বলে, কি পেয়েছেন আমাকে বলা নেই কওয়া নেই? যখন তখন গায়ে হাত তুলেন কাপুরুষের মতন। হাত মুষ্টি বদ্ধ করে রাখো, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। শান্ত একদম কাছে এসে বলে, আমার ইচ্ছে হয় মারি, আমার যা ইচ্ছে হবে তাই করব। তোর আটকানোর ক্ষমতা থাকলে আটকিয়ে দেখা। জবান যত চালাবি মার তত খাবি। তুই এই রুমে আজ থেকে থাকবি আমার সাথে। আর একটা আওয়াজ করবি তো আমার উতলে পড়া 24 বছরের যৌবনের বেদনা মিটাব। রুহি ভয়ে একটা কথাও বলে না। রাত গভীর হয়, শান্তর ঘরের বাতি নিভে যায়। এক অন্ধকারের মধ্যে রুহি শান্তর পাশ দিয়ে দ্রুত চলে যায়। শুয়ে পড়ে সোফায়। শান্তের বিছানায় থেকে ভেসে আসে ঘুমের মৃদু শব্দ, কিন্তু রুহি জানে শান্ত কখনো পুরোপুরি ঘুমায় না।
সে কিছু না কিছু ভেবে ঘুমায়, যেন তার দৃষ্টি সব সময় অন্যের ওপর থাকে, যেন সে যে কোনো মুহূর্তে তার মাকড়সার মতো জাল থেকে কাউকে পালাতে না দেয়। রুহি জানে, শান্ত আর সেও কখনো একে অপরকে ছাড়বে না, কিন্তু সে জানে, তার জন্য একমাত্র মুক্তি তার আত্মবিশ্বাস, তার শক্তি, সে যে নিজের রক্ষা করার ক্ষমতা রাখে। ঘরটি নিস্তব্ধ ছিল, কিন্তু রুহির হৃদয়ে অস্থিরতা ছিল। সে জানত, শান্ত একদিন তাকে ছিন্নভিন্ন করতে চাইবে, কিন্তু সেই দিনে সে শান্তর হাত থেকে পালাবে। রুহি দমবন্ধ হয়ে আসে, ছটফট করে, তারপর কি জানি ভেবে শান্তর বারান্দায় এসে দাঁড়ায়। বারান্দাটা বেশ মনে ধরেছে রুহির সুন্দর কিছু ফুল, নানান ধরনের লতাপাতা, চমৎকার লাগছে রুহির কাছে। রুহি আকাশের পানে চেয়ে একটা দীর্ঘশ্বাস নেয়। মনে মনে হাজারো অভিযোগ জানায় নীরবে। হঠাৎ চেনা পরিচিত গন্ধ পায়, পিছনে তাকিয়ে দেখে ওর দিকে চেয়ে আছে শান্ত। ঠোঁটে দুষ্টু হাসি, রুহিকে দেখে না দেখার ভান করে ঠোঁটে সিগারেট ধরিয়ে, ধোয়া রুহির মুখের সামনে ছাড়ল। রুহি কেসে উঠল কিন্তু কিছু বলল না। তার চোখে যেন কিছু একটা খুঁজে বেড়ানোর তাগিদ ছিল, কিন্তু শান্ত তার কাছে আসে। এবার সে রুহিকে ভয় দেখাতে চায়, কিন্তু এবার রুহি আর ভয় পিছিয়ে যায় না। দাঁড়িয়ে থাকে, শান্তের দিকে এক দৃঢ় দৃষ্টি নিয়ে তাকিয়ে। তুই এখানে কি করতে আসছিস, বেবি ডল? শান্ত একপাশ থেকে রুহির দিকে এগিয়ে আসে। বিচ্ছিরি দুর্গন্ধে রুহির পেট উল্টে বমি আসে, ঘুমের মাঝে। খুব কষ্টে চোখ মেলে তাকায় সে। বারান্দায় সোফায় আরামে বসে মদ খাচ্ছে শান্ত। সাথে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। আর মেঝেতে পড়ে আছে রুহির দেহটা। কাল রাতে রুহি শান্তর সামনে সাহসিকতা দেখাতে গিয়ে শান্তর হাতের দুইটা থাপ্পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপরে কি হয়েছিল তার আর মনে নেই। এরকম বিচ্ছিরি গন্ধে আর না খেয়ে খালি পেটে থাকাতে বমি করল রুহি। পানি ছাড়া কিছু বের হয়নি। মাথা টলছে, তার দুনিয়া অন্ধকার লাগছে। দেয়ালে গা ছেয়ে দিল। এতে শান্তর কোনো ভাবান্তর দেখালো না, সে এমন ভাবে ড্রিঙ্ক করছে যেন তার সামনে কেউ নেই। নিজের জীবনকে ধিক্কার জানাচ্ছে রুহি। এর প্রথম জীবনকে নিয়ে অভিযোগ করল। কত কষ্ট না করেছে, মা বাবা মরা মেয়ে ভাইয়ের কাছে মানুষ হয়েছে। পড়াশোনা করেছে, কয়েকদিন আগে সে এসএসসি দিল। ভাইয়ের বিয়ে হয়েছে। রুহি নিজেকে বোঝা মনে করে, তাই মনে মনে ভেবেছিল এসএসসি পর থেকে যে কোনো একটা কিছু করবে। তার জন্য ভাই ভাবির সংসারে অশান্তি লাগে প্রতিনিয়ত। সেদিন টিউশনি খোঁজে গিয়েছিল। দুইটা বাচ্চা পেয়েছিল পড়ানোর জন্য। কিন্তু সন্ধ্যা হওয়াতে রাজধানীর বোকাটে ছেলেরা খারাপ উদ্দেশ্যে রুহিকে ধাওয়া করে। গোটা 4 ঘণ্টা দৌড়িয়ে রাস্তায় মাথা ঘুরে পড়ে থাকে। আর সেই দিনের পর থেকে তার জীবনের অভিশাপ। আহরাফ তাশফিল খান শান্ত জীবনে এসে জীবনটা তোষঞ্চ করে দেয়। রুহির মনে এক অদ্ভুত শান্তি ছিল, স্বপ্ন ছিল, নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছে ছিল। অথচ শান্তর নোংরা খেলা সব শেষ করে দিল। তার অদ্ভুত আচরণ, ভয়াবহ আক্রমণগুলো যেন রুহির জীবন বিষাদে পরিণত হচ্ছে। সে জানত, না শান্ত নামের অভিশাপ তার জীবনে এন্ট্রি নিবে। তার সাজানো গুছানো জীবনটা আধারে পরিণত করবে। সে জানে এত সহজে শান্ত তাকে ছাড়বে না, না ধরে রাখবে তাকে, শুধু পুরাবে, একটু একটু করে ভাঙবে, ব্যবহার করবে, ভোগ করবে, তারপর রাস্তায় ফেলে দিবে। তার জীবনটাও তো সুন্দর হতে পারত। কেউ তো তাকেও ভালোবাসতে পারত। এই সব ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল। চোখ বন্ধ করেছিল। হঠাৎ শান্ত কাকে জানি কল করে ডাকল। কিছুক্ষণ পর একটা 5 ফুটের চেয়েও বেশ লম্বা ছেলে, তার পিছনে সেই দুটো মেয়ে এসে বলল, ছেলেটা কি সমস্যা ভাই? রুহি চোখ মেলে তাকায়, ছেলেটিকে চিনে না, কিন্তু মেয়ে দুটোকে তো চিনে। পিও ও কিয়া। রুহিকে দেখে আদিত্য বলল, কে এই মেয়ে ভাই? আপনার রুমে এই অবস্থা কি করেছে? এই মেয়ে কি সমস্যা ভাই? এর রুমে কি? ভাই এ কিভাবে আসছে হেনে? শান্ত দাঁতে দাঁত খিচিয়ে বলে, হারামির বাচ্চা, জেরা করিস আমাকে? কৈফিয়ত চাস আমার কাছে? ভাই আমি তেমনে বলি নাই। সরি ভাই, আর কোন দিন এমন ভুল হবে না।
ভাই বাকি কথা শেষ করার আগে শান্ত বলে হিজড়ার মতো কথা না বলে, যে জন্য ডেকেছি সেই কাজ করে বিদায় হো। আদিত্যর ঝটপট উত্তর, হে ভাই কি কাজ বলেন? পিও আর কিয়া কই? এত স্যার আমরা। মেয়ে দুটির দিকে শান্ত তাকায়, বলে ওই যে পুঁটিমাছের বাচ্চাটাকে জামা কাপড় চেঞ্জ করে দাও। আর কে ও রুম পরিষ্কার করবা না? ওকে কিছু খেতে দাও, সুস্থ হলে নিজের নোংরা করা জায়গা নিজে পরিষ্কার করবে। শান্তর কথা কিয়া ওপিও নিজের কাজ করে। রুহি সব শুনেছে তাই খাবার খায়নি। গরিব হতে পারে কিন্তু আত্মসম্মান আছে। জামা কাপড় পাল্টে রুহি নোংরা জায়গাটা পরিষ্কার করে নেয়। শান্ত রুমে নেই। মেঝেতে একটি বালিশ নিয়ে শুয়ে আছে, রুহি গায়ে জ্বর এসেছে। তাতে তার কোনো হেলদোল নেই। রাত 2:45 ক্লান্ত শরীরে রুমে প্রবেশ করল, শান্ত পায়ে গরম কিছু অনুভব করল। ফোনের লাইট অন করে দেখল রুহির নিথর দেহটা। মায়াবী মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। শান্তর বুকটা কেঁপে উঠল। এ প্রথম এমন অনুভব করল। হাতে থাকা কোটটা সোফায় রেখে ঘুমন্ত রুহির দিকে এগিয়ে গেল, নাকের কাছে হাত রাখার সাথে সাথে গরম নিঃশ্বাস হাতে লাগল। তার হাত কাঁপছে, মনের মাঝে অন্য রকম কিছু অনুভব হচ্ছে যার সাথে সে পূর্বপরিচিত নয়। রুহির দিকে তাকিয়ে বলল, এভাবে আমাকে ধ্বংস করার ফন্দি করছিস? আমাকে ধ্বংস করার আগে তোর সাবজেক্ট আমি ক্লোজ করব। তার ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে আসে। বিছানায় রুহিকে শুইয়ে দিয়ে জ্বর মেপে দেখে 100-4 জ্বর। পানি এনে রুহির কপালে ভিজে তেনা দিয়ে জলপট্টি দেয়, তারপর খাবার এনে ওকে খাইয়ে দেয়। রুহির হুঁশ নেই। মেডিসিন খাইয়ে গায়ে কাঁধা দিয়ে নিজে ফ্রেশ হয়ে আরেকবার রুহির জ্বর চেক করে। বেকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে বলে, আমি আহরাফ তাশফিল খান শান্ত, নিজে এক গ্লাস পানি নিয়ে খাই নাই তুই? অরি, আমাকে তোর সেবা করিয়েছিস, তোকে এর মাসুল দিতে হবে। খুব ভয়ঙ্করভাবে দিতে হবে অরি। নতুন সকালের সূচনা, রুহির ঘুম ভাঙযজ্ঞে। নিজেকে আবিষ্কার করে সেই তুলতুলে নরম বিছানায়। রুহির মস্তিষ্কে অন্য কিছু আসে। সে তো মেঝেতে শুয়েছিল, তবে বিছানায় শুয়েছে কে? তারপর চোখে পড়ে এলোমেলো অবস্থায় শান্তকে সোফায় শুয়ে থাকতে দেখে। বেশ লম্বা হওয়াতে এক পা মেঝেতে, আরেক পা সোফার মাথায়। খালি গা দেখে রুহি চোখ সরাতে চায়, কিন্তু শান্তর নেশা ধরা চেহারা দেখে রুহি মুচকি হেসে বলে, সাদা বিলাই, আপনার গালটা টেনে দিতে ইচ্ছে করছে। পূর্বের কথা মনে পড়তেই রুহির মুখের হাসি গায়েব হয়ে যায়। আজ কত দিন পরে হেসেছে রুহি, যেই মানুষ তার মুখের হাসি কেড়ে নিয়েছিলেন। আজ তাকে দেখে মনের অজান্তেই হাসছে সে। কি অদ্ভুত, নিজের প্রতি ঘৃণা হচ্ছে তার। তারপর কি যেন ভেবে বাঁকা হেসে বলে, শান্ত আমাকে পড়াতে চেয়েছিলেন না? আজ এ মুহূর্ত থেকে আপনি পুড়বেন, তাও আপনার বিছিয়ে রাখা আগুনে। এসব ভেবে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে মাথায় হাত রাখতেই হাঁটুর নিচ অবধি চুলগুলো কতদিন যে সে আঁচড়ায় না, এ কয়দিন যাবৎ খোপা করে রেখেছিল, আজ খুলে এলোমেলো হয়ে গেছে। এত শখের চুলগুলোর এমন অবস্থা দেখে শব্দ করে কেঁদে দিল। রুহির কান্নায় শান্ত ঘুম ভেঙে যায়। চোখ মেলে তাকাতেই দেখে চুল হাতে পেঁচিয়ে কান্না করছে রুহি। এমনিতেই ঘুম ভেঙে যাওয়ায় তার রাগ সপ্তম আসমানে উঠে গেছে। এর মধ্যে রুহির ঘ্যান কান্না অসহ্য লাগছে এবার। রাগে দাঁতে দাঁত খিচিয়ে বলে, এ মেয়ে, এই অসভ্য অভদ্র মেয়ে, সমস্যা কি তোর? বাতারা চিহ্নল ভাতার মরছে তোর, এভাবে মরা কান্না করতেছিস কেন? তোকে বলেছি না তোর উপর কোনো ইন্টারেস্ট নেই আমার? হে বাতারা চিহ্নল, কাল রাতে মরতেছিলি তাই বিছানায় শুইয়ে দিয়েছিলাম। ভোতারা চিহ্ন দায়ী, কান্না থামা, না হলে জ্বালানা দিয়ে লাথি মেরে বের করে দিব। স্টুপিড এর বাচ্চা। কান্না অবস্থায় রুহি বলতে লাগে, এই সাবধানে কথা বলবেন। আমাকে বলছেন সয়ে নিচ্ছি মা, বাবা তুললে না জিন্দা কবর দিয়ে দিব। আর আপনি কি বললেন ইন্টারেস্ট নেই? তাহলে বন্দি করে রেখেছেন কেন? লজ্জা করে না আপনার? স্টুপিড। শান্ত হাত মুষ্টি বন্ধ করে রুহির দিকে এগিয়ে যায়। তোর কলিজা আজ মেপে দেখব।
আমার সাথে তর্ক করিস, বলেছিলাম জবান চালাবি না। আমি এত ভালো মানুষ না। বলেছিলাম না করিয়ে দেখাবো, সেই সময় আসার 2 মিনিট সময় আছে। আজ আমার ঘরে, আমার বিছানায় তোর তেজ কমিয়ে দিব। শান্ত রুহির একদম কাছে এসে রুহির লম্বা চুলগুলো হাতে পেঁচিয়ে নেয়। রুহির চোখে আকুতি ভয়, তবুও শান্তর কাছে মাথা নত করছে না। গায়ের ওড়নাটা একটানে মেঝেতে ফেলে দেয়। রুহি ও মা বলে গলা ফাটিয়ে চিৎকার করে, শরীরের চামড়া উঠে আসে, চোখ দিয়ে পানি পড়ছে অনাগত। সে ভাবছে আজ তার আহাজারি শোনার কেউ নেই। কেউ বাঁচাবে না তাকে। রুহির আত্মা কেঁপে উঠে কোনো এক অজানা ভয়ে। হ্যাঁ প্যারি। শান্তর পা জড়িয়ে বলে, আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দিন আমাকে। আমি যদি কোনে ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার সব কথা শুনব, যা বলবেন তাই করব। তবুও আমার সম্মান নষ্ট করবেন না। বলেই অঝরে কান্না করতে লাগল। বিকট শব্দ করে গা দুলিয়ে হাসে, কি ভয়ঙ্কর সেই হাসি। আমি যাকে একবার ধরি তাকে ছাড়ার কথা মাথায়ও আসে না। তোকে তো না, কিন্তু ইন্টারেস্ট হচ্ছে না তোর উপর। তুই ফুটবল, তাই তোর প্রতি ফিল আছে না। ফুটবল মানুষকে আমি আক্রমণ করি না। বা তারা চিহ্নলের বেডি মানুষ, ছেহহ। যা সর, পা ছাড়। তেলাপোকার জান নিয়ে আমার সাথে তর্ক করিস? এ ভয়টা এতক্ষণ কই ছিল, যখন আসছিলি আমার সাথে বাহাদুরি দেখাতে? দেখ আমি ভালো মানুষ না, তাই তোকে তো আমি ছাড়ব না। এখন যদি তোকে আমি কিছু না করি তাহলে তো ভাববি আমি দয়া দেখাইয়া মানুষ। কিন্তু শোনা, আমি তো দয়া মায়াকে বাতারা চিহ্ন লদিয়াও পরজ্ঞা করি না। রুহির কান্না থেমে যায়, তার সাথে কি হবে তা ভেবেই। রুহির আকুতি ভয় মুখ দেখে ঠোঁট চেপে বাঁকা হাসি দেয়। শান্ত একটানে নিজের পা থেকে টেনে বিছানায় ফেলে দেয় রুহিকে। মৃদু আর্তনাদ করে আহ বলে। রুহি কাঁদছে, পালানোর চিন্তা করছে, আল্লাহর দরবারে হাজারো বার নিজের সম্মান ভিক্ষা চাচ্ছে। শান্তকে আজ অদ্ভুত লাগছে, 2 চোখ রক্তের মতো লাল, চোখ দুটো ঘোলাটে। অদ্ভুত এক চাহনি। রুহির আত্মা কেঁপে উঠে। কেন যে এত সাহস দেখাতে গেছিল। 1 পা 2 পা রুহির দিকে এগিয়ে যাচ্ছে। কাপা কাপা হাতে রুহির চুলের মুঠি ধরে। শান্ত, দুজনের ভারী নিঃশ্বাস একে হচ্ছে। বলেছিলাম না আমি ভালো মানুষ না। বলেই রুহির কাপা দুটি অধরে যেই না নিজের অধর ডুবোবে সেই সময় দরজায় করা নগ করে। ক্ষিপ্ত শান্ত আরও ক্ষিপ্ত হয়। রুহির চুল ছেড়ে দেয়। তারপর সজোরে একটা ফুলের টপ আছাড় মারে। কুত্তার বাচ্চারা আর ডিস্টার্ব করার সময় পেল না ছেহহ। এই সুযোগে রুহি গায়ে ওড়না পরে চুলে বাঁধতে যেয়ে ঘাড়ের খুঁতোতে টান পড়ে, ইসস বলে। শান্ত সেদিকে চেয়ে বলে, দরজা খুলে দাও। তোমাকে পরে দেখে নিচ্ছি, আগে দরজার ওপাশের টারে দেখি। রুহি শান্তর কথা মতোই দরজা খুলে দেয়। রুহিকে এক পলক দেখে হন্তদন্ত হয়ে ভিতরে প্রবেশ করে আদিত্য। ভাই বাকিটুকু আর বলতে পারে না। তার আগে সোফার বালিশ ছুঁড়ে মেরে দাঁতে দাঁত খিচিয়ে বলে, হারামির বাচ্চা, আমারে ডিস্টার্ব করার সাহসিকতা হলো কবে থেকে? কেইরা? বাকি কথা বলা লাগে। এই নিঃশ্বাসে আদিত্য বলে, মাফ করবেন ভাই, মাফ করবেন। প্রথমেই আমি আপনার কথার মাঝে কথা বলছি। প্লিজ ভাই আমার কথাটা শুনুন, তারপর যা করার করবেন। প্লিজ আগে আমার কথাটা শুনুন ভাই। শান্ত আদিত্যর ভয়াক্ত মুখ দেখে কিছু একটা বুঝে শান্ত হয়। তারপর হাতের ইশারায় বলতে বলে নিজের খালি গায়ে থাকা শরীরে শার্ট গায়ে দিয়ে বসে সোফায়। আদিত্য বলে, ভাই কারা জানি আমাদের দলের হানিফের হাত পা ভেঙে দিয়ে রাস্তায় আধমরা বানিয়ে ফেলে গেছে। ভাই আরও 20-30টা ছেলেদের এলোপাতারি কুপিয়েছে। বাই ভাই আপনি কি? বাকি কথার আগেই বলে, কারা এবং কে এরকম করেছে 1 ঘন্টার মধ্যে আমার কাছে যেন সকল খবর পৌঁছায়। আসামিকে পাবার পরে ভাবুম আসামিতে কারে কি শাস্তি দেওয়া যায়। শোন মন্টু মিয়ার আস্তানায় যাবি? যে কয়েডারে পাবি এলোপাতারি মারবি। তারপর পুলিশ রে কল লাগাবি। বু যাচ্ছেসা? হুম ভাই। এডিরিয়া। রুহি আজ দ্বিতীয়বার শান্তর অশুদ্ধ ভাষা শুনল। প্রথমবার রাস্তায় দেখা হওয়ায়, দ্বিতীয়বার আজ।
আজ রুহি বুঝল শিক্ষিত হওয়া সত্ত্বেও কেন শান্ত অশুদ্ধ ভাষা বলে। বেশি রেগে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে অশুদ্ধ ভাষা বলে। রুহি ওদের কথার মানে বুঝতে পারছে। কারণ রুহি জানে শান্ত একজন মাফিয়া কিং। অসীম ক্ষমতা তার। টাকা পয়সার কমতি নেই। খুন, অপহরণ বিভিন্ন পাপ কাজে তার নাম আছে। তাই রুহি আর ওদের কথায় কান দিল না। মাথায় ঘোমটা দিয়ে দাঁড়াল, হঠাৎ চোখ গেল খোলা দরজার দিকে। খুশিতে রুহির মন নেচে উঠল। ভেবেই নিল সে বাহিরে যাবে। অন্যদিকে শান্ত কাকে জানি কল করছিল। তার চোখ ছিল রুহির দিকে। বোকা রুহি বুঝেনি। ভেবেছে শান্ত এত সব ভাবনায় তার কথা বলেই যাবে। তা কি আর হয়, শান্ত মাইন্ড সব সময় বেশি চলে। রুহি ভেবেছে যাবে, তাই একবার শান্তর দিকে চেয়ে দেখল, শান্ত তকব ফোন টিপছে। একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে যেই না পা বাড়াবে, হঠাৎ একটা ফুলের টপ দিয়ে শান্ত রুহির পায়ে ছুঁড়ে মারে। ব্যথায় আর্তনাদে চিৎকার করে উঠে রুহি। শান্ত দ্রুততার সাথে রুহির কাছে যায়। চুলের মুঠি ধরে বলে, বান্দির বাচ্চা, সব সময় পালানোর ধান্দা করিস বলেই একটা থাপ্পড় মারে। রুহির চোখে আকুতি, 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে চোখ থেকে। আরেকটা থাপ্পড় মারে। পুরশালী হাতের থাপ্পড় সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় রুহি। শান্তর রাগ আরও বাড়ে। আদিত্য বলে, ভাই আপনি ছাড়েন, আমি দেখছি। ওকে দেখার জন্য তোকে রাখছি, হারামির বাচ্চা। ওর দিকে তাকিয়ে আসিস, তোর চোখ তুলে ফেলব, হারামির বাচ্চা। পিওকিয়াকে ডাক, ননসেন্স। আর ডক্টরকে কল করে আসতে বল। আর হে মেয়ে, ডক্টর যেন হয়। আদিত্য আজন্য শান্তকে দেখছে, যার সাথে সে পূর্বপরিচিত নয়। যে শান্ত ভাই তার অন্য মেয়ের দিকে চেয়ে দেখা তো দূর, নামও শুনে না। সে কি না একটা মেয়েকে তার রুমে থাকতে দিচ্ছে, তার দিকে তাকানোর অপরাধে গালি দিচ্ছে। আবার মেয়ে ডক্টর ডাকছে, তাহলে কি তার শান্ত ভাইয়ে মেয়ের আসক্তি হল? এমন ভাবনার মাঝেই শান্ত বলতে লাগল, আই সয়ার আদিত্য, আমি যদি এখান থেকে উঠি, তাহলে আমি তোর এমন অবস্থা করব যা তুই সারাজীবন ভেবেও শেষ করতে পারবি না। হারামির বাচ্চা, তোকে ডক্টরকে কল করতে বলছি, দাঁতে দাঁত চেপে দিয়া আমতা আমতা করে বলে, হে ভাই, হে কল করছি। অন্ধকার এক বিশাল পুরনো বিল্ডিংয়ে পায়ের উপর পাতুলে চেয়ারে বসে আছে শান্ত। তার পায়ের কাছে 20-30টা ছেলে আধমরা হয়ে পড়ে আছে। অপর পাশে হাত পা বাঁধা অবস্থায় ঝুলে আছে মন্টু মিয়া, চেহারায় মৃত্যুর ভয়। মন্টু মিয়া শান্তর একজন বিপক্ষবাদী, যে কি না সারা বছর শান্তর নামে অসামাজিক কার্যক্রম করে বেড়ায়। নারী পাচার, মাদক ব্যবসা এবং ডাকাতি পর্যন্ত এসব করে, আর বলে সে শান্তর লোক। তার জন্য শান্তকে অনেক সমস্যায় পড়তে হয়েছে, এবং কি পুলিশের কাছেও কৈফিয়তও দিতে হয়েছে। মন্টু মিয়া কি ব্যবসা করেছিল তা নিয়ে শান্তর বিন্দুমাত্র সমস্যা ছিল না। কিন্তু সব কিছুতে শান্তকে টেনে আনলে শান্ত তা মেনে নিবে না। শান্ত একবার তাকে সাবধান করেছিল এসব না করতে। তখন মন্টু মিয়া বলেছিল তার ভুল হয়েছে, সে আর করবে না। কিন্তু শান্তর কথা শুনেনি। কাল রাতেই নারী পাচার করার সময় যখন শান্তর লোকেরা ওদের না করেছিল, তখন শান্তর দলের হানিফকে আধমরা করেছে, আরও 20-30টা ছেলেকে মেরেছে। অন্ধকারে চেয়ারে বসে আছে শান্ত, দৃষ্টি তার তাক করা মন্টু মিয়ার দিকে। ভাই উসিরে আসতে বলছি। দিয়া শান্ত কোনো জবাব দেয় না। পায় আইতে দে। তার আগে এই শুয়োরের বাচ্চা ডারে আধমরা কর, প্রত্যেকটা পায়ের রক কাইটা দে, ঘাড়ের হাড়টাও ভাইঙ্গা। মন্টু মিয়া গঙ্গাচ্ছে, চোখের ইশারায় মাফ চাইছে। হাজারো অনুরোধ করছে, জান ভিক্ষা চাইছে। কিন্তু পাষাণ শান্ত কি মাফ করার মানুষ? সে যাকে একবার ধরবে, শকুনের মতো ছিঁড়ে খাবে। কারেন্ট শট দে, হারামির বাচ্চারে। হুম ভাই। আদিত্য মুখ বাঁধা অবস্থায় মন্টু মিয়ার ভয়ঙ্কর গঙ্গানিতে চারপাশ ভুতুরে পরিবেশে পরিণত করেছে। শান্ত হাসে, কি ভয়ঙ্কর সে হাসি! বলেছিলাম না কুত্তার বাচ্চা, আমাকে কোন বাল মনে হয় না? না, ভয় পাস না আমাকে? আমার উপর টেক্কা দিতে চাস? আমার দলের লোককে মেরে ভেবেছিস কি পার পেয়ে যাবি?
আমি শান্ত তোকে শকুনের মতো ঠুকরে ঠুকরে খাব। তোর মরে যাওয়া আত্মাটা কেউ শান্তি দিব না। তুই কিভাবে ভাবিস যে আমার লোকদের মেরে তুই শান্তিতে ব্যবসা করবি? বেঁচে থাকবি এটা ভাবলি কেমনে? তোর মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে সেটা তুই নিজে দেখতে পারবি। তোকে আমি একবারে মারব না, তোর হাত পা ঘাড়ের রগ ছিঁড়ে জেলে পৌঁছাবো, সারা জীবন জেলে প্রতিবন্ধী হয়ে থাকবি। জানের মায়া যেহেতু করিস নাই, ভয়ঙ্কর মৃত্যুর জন্য প্রস্তুত থাক। আমি আগেই বলেছিলাম আমি ভালো মানুষ না, আমি একবার কাউকে সুযোগ দেই না, কিন্তু তোকে দিয়েছিলাম সেই সুযোগকে তুই অপব্যবহার করেছিস। ভাই ভাই মেয়েটা পালিয়ে। বাকি কথা বলার আগেই শান্ত আদিত্যর গলা চেপে ধরে। পালিয়েছে মানে? পালিয়েছে মানেটা কি? আজ যদি মেয়েটাকে না পাই তাহলে তোর কবর আমি নিজে খুঁড়ব। হারামির বাচ্চারা, একটা মেয়েকে সামনে রাখতে পারিস না। তোদের টাকা পয়সা দিয়ে রেখে আমার লাভ কি? আদিত্য ছটফট করে ছাড়া পাবার জন্য। একটা সময় আদিত্যকে ধাক্কা মেরে ফেলে দেয় মেঝেতে। কাশতে কাশতে আদিত্য বলে, ভাই আমি বলছিলাম কি, পালাতে ধরেছিল কিন্তু পালাতে পারেনি, ঘরের ভেতর থেকে বের হতে পারেনি। বেরোবার আগেই কিয়া ওকে ধরে নেয়। এখন পাগলামি করছে। আপনি বাসায় যান প্লিজ, আমি এদিকটা সামলে নিব। রাগে রিরি করতে করতে বলল, আজ খালি তোকে হাতের কাছে পাই, অরি, আমাকে বারবার টেনশন দেওয়ার জন্য তোর ভয়ঙ্কর সাজা হবে। ছাড়ুন আমাকে, লাগছে আমার, ছাড়ুন বলছি। Amanusa. কোথাকার Ruhi. বারবার পালানোর ধান্দা করিস, আজ এমন কিছু করব আমাকে ছাড়ার আর কল্পনাও করবি না। একটানে রুহির বুকের ওড়না ফেলে দেয়। হেঁচকা টান দিয়ে নিজের বুকের সাথে রুহিকে জড়িয়ে নেয়। হাইটে ছোটখাটো হওয়াতে শান্তর বুকের ধুকপুকানি শুনতে পাই রুহি। থমকে যায় কিছুক্ষণের জন্য। আজ তার অন্যরকম লাগছে। পুরুষালী স্পর্শে রুহির ছোট শরীর কেঁপে উঠছে। গলার শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে জান যায় বলে বলে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শান্ত খুব শক্ত করে তাকে জড়িয়ে ধরেছে। এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। রুহি ছটপট করছে ছাড়া পাবার জন্য, কিন্তু পুরুষশালী শক্তির সাথে পেরে উঠছে না। রুহির গলায় মুখ ডুবিয়ে দেয়। অসহ্য যন্ত্রণায় ফুপিয়ে কেঁদে ওঠে রুহি। কপাল ফুচকায় শান্ত। চোখ দুটো রক্তের মতো লাল। নেশায়িত্ব চাহনি। কিছুক্ষণ চেয়ে থেকে, Veil. ডোন্ট ডিস্টার্ব ননসেন্স। আর একটা শব্দ করবে তো পিছে মেরে ফেলবো ইডিয়েট বলে যেই আবার মুখ ডুবাবে তখনই রুহি কান্না করতে করতে বলে, পাপ পাপ করছেন আপনি, হারাম সম্পর্ক করছেন, আল্লাহ মাফ করবেন আপনাকে, এটা হারাম, আমাকে নষ্ট করছেন আপনি। শোন, পাপ পবিত্র, হালাল হারাম আমার সাথে মানায় না, এক কথায় বলতে গেলে আমি মানিই না। এসব বেড মেনেজ আমার ক্যারেক্টারের সাথে যায় না। শান্ত, তোর উপর কোনো ইন্টারেস্ট নেই আগেই বলেছি, কারণ তুই রাস্তায় পড়ে থাকা মেয়ে। তোর উপর কি কারো ইন্টারেস্ট থাকে? Chaha. ইন্টারেস্ট নেই তো? রাস্তার মেয়েকে তুলে এনে বন্দী করে রেখেছেন কেন? আমাদের মাঝে তো কোনো সম্পর্ক নেই। না আপনি আমার কেউ, না আমি আপনার। এমনও তো না যে আমরা পূর্ব পরিচিত। তাহলে কোন অধিকারে আমাকে এভাবে জোরপূর্বক বন্দী করে রেখেছেন? আজ উত্তর দিবেন। অনেক হয়েছে, আর নয় বলুন। কি ভুলে আপনি আমাকে এমন শাস্তি দিচ্ছেন? কি অপরাধ আমার বলুন? বলেই রুহি কান্না করতে লাগল। রুহির যুক্তিপূর্বক কথাগুলো শুনে শান্তকেও ভাবান্তর দেখাল। এটা ঠিক যে সে রুহিকে ভালোবাসে না, তাদের কোনো সম্পর্ক নেই। তাদের সম্পর্কটা কি এটারও নাম জানে না সে। তাহলে কি কোনো সম্পর্ক গড়া উচিত বা দরকার? নাকি রুহিকে মুক্তি দেওয়া উচিত? কি নাম দিবে সে? একটা ছেলে মেয়ের সম্পর্কে কি নাম হয়? ভালোবাসা, বন্ধুত্ব বা বিয়ে? ভালোবাসা তো তার ক্যারেক্টারের সাথে যায় না, বন্ধুত্ব একটা, এটা তার ব্যক্তিত্বের মাঝেই নই। বিয়ে, এটা ভেবেই শান্তর কপালে ঘাম জমল। তার বিয়ে হবে? হঠাৎ কি ভেবে রুহিকে বলল, কি চাস তুই? বল, যা যাবি তাই দিব। কান্নারত অবস্থায় শান্তর দিকে চোখ তুলে চাইল। শান্ত শীতল চোখে চেয়ে বলল, কি চাস বল? রুহি আধভাঙ্গা গলায় ভয় নিয়ে বলল,
Mukti. শান্তর বুকে হঠাৎ মোচড় দিয়ে উঠল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আচ্ছা যা, চলে যা। কিন্তু দ্বিতীয়বার আমার চোখের সামনে পড়বি তো জানে মেরে দিব একদম। রুহি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শান্তর দিকে। হঠাৎ কি এমন হলো যে শান্ত তাকে ছেড়ে দিবে তা বলছে? নেশা করছে নাকি? এসব ভাবনার মাঝেই তার মনে হল, তার এসব ভেবে কাজ নেই, সে মুক্তি পেলেই হলো, আর কিছু চাই না তার। রুহি মনে মনে ভাবে মানুষটাকে যত খারাপ মনে করছিল ততটাও খারাপ নয় সে। রুহি উঠে দাঁড়াল, মেঝেতে পড়ে থাকা ওড়নাটা বুকে জড়াল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ, আমাকে মুক্তি দেওয়ার জন্য। শান্ত মাথা নিচ করেছিল, উপরে মাথা তোলাতে দুজনের দৃষ্টি মিলিত হল। রুহির চোখে হাসি। মুক্তি পাওয়ায় চোখ মুখে আনন্দের কমতি নেই তা বেশ বুঝতে পারছে শান্ত। কিন্তু শান্তর চোখ শীতল, তার এমন লাগছে কেন? তার তো এমন হবার কথা ছিল না। তার জীবনে কে থাকল কে গেল তার এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। আজ রুহির যাবার কথা বলতেই তার বুকে চিন চিন ব্যথা অনুভব করছে। কেন 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 হচ্ছে এমন? এসব ভেবে নিজের মাথার চুল নিজে টানছে শান্ত। আপনার কি মাথা ব্যথা করছে? Ruhi. করবেই তো, সব সময় মাথায় কুবুদ্ধি নিয়ে চললে এমনি হবে। চা খাবেন? মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। স্টপ ননসেন্স। যাও তুমি, না হলে আমার মতো যদি একবার চেঞ্জ হয় তো। তুমি ভালো করেই জানো কি হবে। চুপসে যায় রুহি। মুক্তির খুশিতে কি বলতে কি বলে ফেলেছে তা ভেবেই লজ্জা লাগছে। রুহি চঞ্চলতা স্বভাবের মেয়ে, হেসে খেলে বড় হয়েছে সে। ওই যে বলে না, যে হাসতে জানে সে কষ্ট লুকাতেও জানে। এত শত কষ্টর মাঝেও তার মুখে হাসি থাকত। কিন্তু শান্তর বদ্ধিৎসা তাকে ভিতর থেকে চুপসে দিয়েছিল। আজ হয়তো সে মুক্তি পাবে ভেবেই খুশিতে নাচতে ইচ্ছে করছে। শান্ত তার ড্রাইভারকে কল করে এবং পিও ওকিয়াকে রুহির সঙ্গে যেতে বলে। রুহির বাসায় পৌঁছে দেওয়ার জন্য। পিও ওকিয়ার চোখ ভিজা। তারা ভেবেছিল হয়তো শান্ত রুহিকে বিয়ে করবে। ভালোবাসে, এসব শুধু তারা নয়, শান্তর অদ্ভুত আচরণ দেখলে যে কেউ বলবে শান্ত রুহির আসক্তি। রুহি ছোট ছোট পায়ে রুম হতে বেরিয়ে ড্রয়িং রুম এসে দাঁড়ায়। কি বিশাল বাড়ি, রাজকীয় কারসাজি। দেখে মনে হচ্ছে কোনো জমিদারের বাড়ি। দামি দামি সাজানোর জিনিস, পুরো ড্রয়িং রুম জুড়ে কাচের ডিজাইন করা জিনিসপত্র। এসব দেখে রুহি অবিশ্বাস্য চোখে তাকায় আশেপাশে, কেউ নেই তেমন। হঠাৎ কেউ পিছন থেকে বলে, যাবার ইচ্ছে না থাকলে বলো, আমার দাসী করে রাখার ব্যবস্থা করি। চেনা পরিচিত কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখে শান্ত পকেটে হাত গুজে তার দিকে তাকিয়ে আছে। বন্দী হওয়ার ভয় বলে, না না, যাচ্ছি, পায়ে ব্যথা পেয়েছি তাই দাঁড়িয়েছিলাম। শান্ত বেশ বুঝতে পারলে রুহির মিথ্যে। তবে মুখে বললে না, কারণ তার মাথায় অন্য কিছু চলছে। রুহি পিও ওকিয়াকে জড়িয়ে ধরে, তার অদ্ভুত ব্যথা অনুভব হচ্ছে। এতদিন যারা তাকে বন্দী করে রেখেছিল, তাদের জন্যই কি এক টান অনুভব করছে। নিঃশব্দে নিঃশ্বাস ছাড়ল। কিয়া পিও এর চোখ ছলছল। তারা মৃলত রুহির কাজের লোক হিসেবে কাজ পেয়েছিল। আজ রুহি চলে গেলে তাদের চাকরিটাও হয়তো আর থাকবে না। হ্যালো ড্রামা কুইন, আপনার ড্রামা শেষ হলে যেতে পারেন। ড্রাইভার আপনার বাবার চাকর না যে বিনামূল্যে আপনার জন্য সময় নষ্ট করবে। শান্তর গা জ্বালানি কথায় রুহি কিছু বলল না। শুধু মনে মনে ভাবল যে তাকে এত হেনস্থা করার ফল ভোগ করাবে সে। রুহি মাথা নিচ করে বসল। গাড়িতে একাই সে, আর ড্রাইভার গাড়ি চালাচ্ছে। পিওকিয়াকে পাঠাতে চেয়েছিল তার সাথে, কিন্তু সে নেয়নি। শান্তকে অনুরোধ করেছিল। শান্ত ও বেশি কিছু করেনি, কারণ তার মাথায় অন্য কিছু চলছে। রুহির গাড়ি গন্তব্যে ছুটল। শান্ত 2 তলা থেকে দেখে রহস্যময় ভয়ঙ্কর একটি বাঁকা হাসি দিল। শান্ত কি এত সহজে রুহিকে ছাড়বে?